হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের সবাইয়ের সাথে বোধহয় আমার আজকে সকালের দিকে একবার দেখা হয়েছিল কয়েকজনের সাথে আরেকটা ডেমো ক্লাসে। নাকি ও না না, ওটা 7 ছিল, সরি। সো সবাই আশা করছি আপনারা আমাকে ঠিকঠাক মতো সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমার নাম জাকি আহমেদ অ্যান্ড আমি আপনাদের সবাইকে 10 মিনিট স্কুলে ওয়েলকাম করছি। সবাই একটু কষ্ট করে আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। সো আমরা এটাকে ক্লাস ডিসকাশন বলে আমাদের অ্যাপে, যেহেতু আপনারা অ্যাপে হয়তো বা নতুন, এই কারণে আমি বলছি যে আপনারা যেখানে ক্লাস ডিসকাশন এই কথাটি লিখতে পাচ্ছেন, সেখানে যে কোনো কিছু লিখলে সরাসরি আমার কাছে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। তো সবাই একটু কষ্ট করে ক্লাস ডিসকাশন এই অংশটাতে একটু লিখে দেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন ক্লাসে। আমার নাম জাকি আহমেদ। ওকে, আমি দেখতে পাচ্ছি সাবিনা ইয়াসমিন আলহা চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। থ্যাংক ইউ সাবিনা ইয়াসমিন। তারপরে হামিদুর রহমান তানিশ, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তারপর ইসরাত জাহান শিমু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান শিমু। রাহাত, ইয়েস ইয়েস ইয়েস, রাহাত দেখতে পাচ্ছে। ওকে, তো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। আচ্ছা, আমাকে চিনেন অনেকে? হাই হাই। আমার নাম জাকি আহমেদ। আমি কেন্দ্রীয় স্কুলে বিজ্ঞান এবং আইসিটি এই দুটো সাবজেক্ট পড়াচ্ছি। বেশ অনেক বছর হয়ে গেছে, 2-2.5 বছরের বেশি সময় ধরে। তাসফিয়া, ইয়েস, থ্যাংক ইউ তাসফিয়া জানানোর জন্য। তারপর সাহারা, হ্যালো হ্যালো সাহারা, কেমন আছেন আপনি? প্রিন্স, ইয়েস স্যার। ওকে প্রিন্স, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি নওশিন জয়েন করেছেন। তারপরে হচ্ছে রাহা জয়েন করেছেন। উম্মা জয়েন করেছেন। তারপর হচ্ছে হুসেইন জয়েন করেছেন, মাকসুদিন হোসেন। সামিনা জয়েন করেছেন। তারপরে হচ্ছে সুরাইয়া জয়েন করেছেন। থ্যাংক ইউ সুরাইয়া, আপনাকে রমাদান মোবারক। নূর জান্নাত জয়েন করেছেন চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ নূর জয়েন করার জন্য। ইকরা জয়েন করেছেন। আহ, তারপর তোয়েবা জয়েন করেছেন। থ্যাংক ইউ তোয়েবা জয়েন করার জন্য। তারিশা, হাই, হ্যালো। তানজিম আহমেদ, হাই স্যার, হ্যালো তানজিম। শিমুল, হ্যালো ভাইয়া। আচ্ছা, তারিশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতার হোসেন, হ্যালো মোহতার। হ্যালো ইলহাম। নূর, হ্যালো নূর। ওকে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের যে ষষ্ঠ শ্রেণীর একটা অধ্যায় আছে, অধ্যায় 3 উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই সম্পর্কে একটু আলাপ আলোচনা করব, ঠিক আছে? এবং আমরা এটা ষষ্ঠ শ্রেণীর ক্লাস, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে এটা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ক্লাস ভাইয়া। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ অলসো। ওকে, সবিদ, কেমন আছেন ভাইয়া? হুমায়রা খানম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, ঠিক আছে। তো আমরা চলেন তাহলে পড়াশোনা শুরু করে দিই। ওকে, সো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এখন প্রশ্ন হলো এইটা দিয়ে আসলে আমরা কি বুঝাই? আচ্ছা, আমরা কখনো ইটের বাড়ি দেখেছি কেউ? এনিওয়ান? কেউ ইটের বাসা দেখছেন? ইলহাম, ইটের বাসা দেখছেন? ইটের বাসা কেউ দেখছেন? ইটের বাসা? আচ্ছা, সেই যে ইটের বাসায় একটা দেয়াল কিভাবে তৈরি হয় বলেন তো? ইট দিয়ে, তাই না? আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, তো ইটের বাসা কি দিয়ে তৈরি হয় ভাইয়া? ইট দিয়ে তৈরি হয়। তো এখন একটা ইটের বাসার যদি আমি বলি যে একটা ইটের দেয়ালের এককটা কি, মানে আসলে এটা কি দিয়ে তৈরি হচ্ছে? ইট দিয়ে তৈরি হচ্ছে। ঠিক তেমন ভাবে যে কোনো প্রাণী এবং উদ্ভিদ
তারও শরীরের যে একক সেটা হচ্ছে কোষ, যেটাকে আসলে আমরা আনফরচুনেটলি খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে, এটা দুঃখজনক যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, তবে আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাই এবং আমরা আমাদের অনলাইন ব্যাচে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আসলে স্টুডেন্টদেরকে এইটা দেখানোর ব্যবস্থা করছি। সরাসরি ক্লাসে হয়তো সম্ভব না, ক্লাস ক্যামেরা সেটআপের একটা ব্যাপার আছে, বাট আমরা ক্লাসের বাইরে আমাদের গ্রুপে আমরা এই সপ্তাহে দেখাবো। তো যারা হচ্ছে এই সপ্তাহে ভর্তি হবেন তারা আসলে অ্যাকচুয়ালি নিজের চোখে কোষ দেখতে পারবেন। ঠিক আছে, খালি চোখে আমরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আপনাদেরকে কোষ দেখানোর চেষ্টা করব। তো আপনারা আশা করছি যারা এই সপ্তাহে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবেন তারা আসলে কোষ দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। সো শুরুর আগে এটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের টিচার প্যানেল। এখানে যে মানুষগুলো আছে আশা করি আপনি ওরা অনেককেই চিনেন। আয়মান ভাইয়ের পাশের এই মানুষটা হচ্ছে আমি, তার পাশে লিমন ভাই, মিষ্টি আপু, এই পাশে সাজন ভাই আছে, রিফাত আছে আমাদের ফিজিক্স টিচার, এদিকে জারিন আছে ম্যাথ টিচার, তার উপরে বাংলা টিচার মুনজিন আপুর নিচে কাইফ আমাদের বাংলা টিচার, তারপরে এখানে আমাদের কেমিস্ট্রি টিচার বা সায়েন্স টিচার, উনিও সায়েন্স টিচার। ঠিক আছে, আমাদের হচ্ছে কেমিস্ট্রি টিচার আরেকজন, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ টিচার এন্ড হচ্ছে আরেকজন ম্যাথ টিচার এবং উনি হচ্ছেন একজন টিচার টু, ইনারা সবাই আপনাদের টিচার টু। তারপরে এই পাশে আপনাদের সায়েন্স টিচার এন্ড ম্যাথ টিচার আছেন, এই পাশে আইসিটি এন্ড সায়েন্সের টিচার টু, ইকরা আপু আপনাদের ইংলিশ পড়ান, এন্ড এই পাশে আরো দুইজন টিচার টু আছে। তো এটা হচ্ছে আমাদের টিচার প্যানেল যারা আসলে সারা বছর আপনাদেরকে পড়াবেন আপনাদের অনলাইন ব্যাচে, এবং আপনারা যদি অনলাইন ব্যাচে ভর্তি হন তাদের সবার সাথে আশা করছি আপনাদের দেখা হবে। ঠিক আছে, আপনারা যখন অনলাইন ব্যাচে ভর্তি হবেন সবার সাথে আসলে আপনাদের ঠিকঠাক মতোই দেখা হবে। ওকে, তারপর আচ্ছা, আপনারা নিশ্চয়ই আসলে আমাদের মাস্টার বুক সম্পর্কে জানেন। কে কে এখানে মাস্টার বুক সম্পর্কে জানেন বলেন তো? পরিচয় দেন কার? আমার পরিচয় তো দিয়েছি না। আমার পরিচয় হচ্ছে, আমার নাম জাকি আহমেদ। আচ্ছা স্যার, আপনার নাম কি? আমার নাম জাকি আহমেদ। ওকে ওকে, সো আমাদের একটা মাস্টার বুক আছে। আমরা মাস্টার বুক আপনারা যখন অনলাইন ব্যাচে ভর্তি হবেন সাথে সাথে আসলে আমরা আপনাদেরকে এটা ফ্রিতে আপনাদের বাসায় ডেলিভারি করে দিব। ফিজিক্যাল বুক যেটা আসলে আমরা ফ্রিতে আপনাদেরকে আপনাদের বাসায় ডেলিভারি করে দিব। তো মাস্টার বুকে আসলে আমাদের কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা চ্যাপ্টার কিভাবে আমরা পড়াচ্ছি, কিভাবে আছে, সেটা আসলে আজকে ক্লাসে আসলে অবশ্যই আমরা দেখবো। তো ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের মাস্টার বুক থেকে পড়লে আপনাদের প্রস্তুতি 100তে 100 হয়ে যাবে। আচ্ছা, তো মাস্টার বুকে যে জিনিসগুলো আছে তার মধ্যে আমরা পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন গুলা দিয়ে দিই। দেন আপনারা এই যে লার্নিং রিপোর্টটা দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা কতটুকু ভালোভাবে দেখতে পাচ্ছেন, একটু কালো কালো লাগছে লাইটিং এর কারণে। এই লার্নিং রিপোর্টটা কিন্তু হচ্ছে আপনারা আপনাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। তো আপনারা যখন 10 মিনিট স্কুলে অ্যাপে এখন যেরকম দেখছেন, আপনারা অনলাইন ব্যাচে ভর্তি হলে কিন্তু অ্যাপটার এরকম থাকবে না, তখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জ হয়ে যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড তৈরি হবে এবং আপনি দেখতে পারবেন যে আপনি প্রতিদিন কত ঘন্টা ক্লাস করছেন, আপনি প্রতিদিন রেগুলার মানে মোট কত টাইম ক্লাস হয়েছিল, আপনি কত ঘন্টা ক্লাসে ছিলেন। ঠিক আছে, এরকম সবকিছু দেখা যাবে, কয়টা পোল ছিল, আপনি কয়টা পোল পেয়েছেন। ঠিক আছে, এই সব কিছু, কয়টা পোলে রেসপন্স করেছেন, কয়টা সঠিক দিয়েছেন, ভুল দিয়েছেন। ঠিক আছে, সমস্ত কিছু রিপোর্ট কিন্তু আসলে আপনি দেখতে পারবেন, আপনার প্যারেন্টসরাও কিন্তু দেখতে পারবে। এটা ষষ্ঠ শ্রেণীর ক্লাস, ক্লাস 6। ঠিক আছে, আচ্ছা। তো এটা আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের যদি আপনাদের ওয়েবসাইট সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন থাকে বা এরকম কোনো কিছু, আপনারা জাস্ট আমাদের 16910 এই নম্বরে কল দিলে পারেন, ওরা আপনাদেরকে সলভ করে দেবে। মানে যদি কোনো জিজ্ঞাসা থাকে জানতে পারবেন, 16910 জাস্ট কল দিলে হবে। ঠিক আছে, 24/7, সপ্তাহে 24 ঘন্টা, দিনে প্রতিদিন 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ওকে, তারপর দেখেন আমাদের কিন্তু অ্যাপে এখন থেকে আমরা হোমওয়ার্ক নিচ্ছি। এরকম করে আপনারা হোমওয়ার্ক দিবেন, টিচার আপনাদেরকে ফিডব্যাক দিয়ে দিবে। ঠিক আছে, তো প্রতিদিনই আসলে আমরা অ্যাপে হোমওয়ার্ক দেই এবং আমাদের টিচাররা আমাদেরকে ফিডব্যাক দিয়ে দেয়। ফ্রি ক্লাসের ক্ষেত্রে আমরা হোমওয়ার্ক দিচ্ছি না, বাট রেগুলার ক্লাসে প্রতিদিন হোমওয়ার্ক দেয় এবং হোমওয়ার্ক টিচাররা চেক করেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় যে টিচাররা হোমওয়ার্ক চেক করেন এবং আপনাদেরকে কিন্তু ফিডব্যাক দিয়ে দেন। পাশাপাশি কুইজ এন্ড সিকিউ এর কিন্তু ফিডব্যাক দেওয়া হয়। তো আমাদের কিন্তু এখন লিখিত পরীক্ষা হয় প্রত্যেকটা
ক্লাসের পরে লিখিত পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষায় কিন্তু আসলে আপনারা ইজিলি পার্টিসিপেট করতে পারবেন এবং লিখিত পরীক্ষায় কিন্তু আমার পড়াশোনা শেষ ভাইয়া। আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, সমস্যা নেই। কেউ গালি দিলে আমরা তাদেরকে ব্যান করে দিব। আমাদের অ্যাপে এই সিস্টেমও আছে, কেউ যদি দুষ্টুমি করে, অলরেডি যারা দুষ্টুমি করেছে তাদের দুজনকে আমি ব্যান করে দিয়েছি। সমস্যা নেই, ওনারা আর কোনো কমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো যারা দুষ্টুমি করেন আমরা তাদেরকে ব্যান করে দিই। সো অসুবিধা নেই, কেউ দুষ্টুমি করতে পারবেন না। যে দুজন গালাগালি করছেন ওনাদেরকে আমরা ব্যান করে দিয়েছি। সো নিশ্চিন্তে থাকেন, ওনারা কমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, ওকে। তারপর সো আমরা রেগুলার কুইজ এবং সিকিউ প্র্যাকটিসও করি। আচ্ছা, সো এখানে আসলে আমাদের গণিতের একটা চ্যাপ্টার কিভাবে আপনাদেরকে পড়ানো হয়েছে সেটার একটা ডেমো দেওয়া আছে। যে নরমালি আমরা তো ধরেন আপনাদের অনলাইন যে ফ্রি ক্লাসগুলো আছে, এখানে চ্যাপ্টার 1 এর উপরে একটা ক্লাস হয়েছে। বাট আমাদের অনলাইন ব্যাচে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ক্লাস হয়েছে। সো আপনি বুঝেন, আপনি যদি একটা ক্লাসে কতটুকু বুঝবেন আর 7টা ক্লাসে কতটুকু বুঝবেন। তো এটা দেখানোর জন্য আসলে আমরা এই জিনিসটা আসলে আপনাদের কাছে রেখেছি। সেম আরেকটা চ্যাপ্টারের জন্য বিজ্ঞান কিভাবে আমরা পড়াই সেটা আসলে দেয়া আছে। যেমন অধ্যায় 1 এর উপর আসলে আমরা একটা ক্লাস নিয়েছি না, বাট অনলাইন ব্যাচে আসলে আমরা 3টা ক্লাস নিয়েছি, আবার 2 এর পর আবার 3টা, তারপরে কিউএনএ ক্লাস নিয়েছি। এরকম যে আজকে আপনাদেরকে যে চ্যাপ্টারটা পড়াবো সেইটা হচ্ছে আমরা অনলাইন ব্যাচে তো থার্ড চ্যাপ্টার, এটা পরেও 4টা ক্লাস হবে সম্ভবত, 4টা 5টা। ঠিক আছে, সো আসলে একটু বড় বড় করে। আচ্ছা, স্টাডি ম্যাটেরিয়াল গুলো আসলে আপনারা অ্যাপের মধ্যে কোথায় পাবেন? অ্যাপের এরকম একটা সেকশন আছে, এখানে গেলে আসলে আপনাদের যে ফ্রি ক্লাসগুলো আছে এগুলো চাইলে আপনারা আবারও বুক করতে পারবেন। প্রতি সপ্তাহে আসলে ফ্রি ক্লাস আপনারা বুক করতে পারবেন এবং এখানে আপনার পরের ক্লাসের জন্য এক্সাম বা আরো অনেক কিছু আছে, লেকচার স্লাইড ডাউনলোড করা। এক্সাম দিতে পারবেন না, বাট লেকচার স্লাইড আপনারা ডাউনলোড করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে যা যা পড়াবো সেটা লেকচার স্লাইডটা আসলে আপনারা পরের ক্লাসের কাজের এখানে ডাউনলোড করে ফেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো এইগুলোই ছিল আমাদের আজকের কথাবার্তা, নোটিফিকেশন যেটা আসলে আমরা দিয়ে দিলাম। আমাদের একটা সুপার স্টুডেন্ট গ্রুপ আছে, আশা করি আপনারা সবাই জানেন যে ক্লাস 6 সুপার স্টুডেন্ট 10ms গ্রুপ। এটা হচ্ছে ফ্রি একটা গ্রুপ যেখানে অলরেডি আপনাদের মতো আরো 5000 মানুষজন জয়েন হয়ে আছেন। আশা করি আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন। এখানে আমরা আপনাদেরকে বিভিন্ন সময় আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য অনেক ধরনের ফ্রি ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে, ওকে। আপনারা আসলে রেগুলার বেসিসে ফ্রি ক্লাস করতে পারেন সপ্তাহের শুক্রবার, এই শুক্র এবং শনিবার। তবে আই উড সাজেস্ট আপনি যদি একদম মানে ভালো মতো সারা সপ্তাহ পড়াশোনা করতে চান, ইন দ্যাট কেস আপনি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি হওয়ার জন্য জাস্ট 16910 তে কল দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল কথাবার্তা আমাদের অনলাইন ব্যাচ নিয়ে। এখন চলেন আমরা পড়াশোনা শুরু করে ফেলি। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন। তো দেখেন, আমরা সুন্দর মতো এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের কারো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। সুন্দর মতো এই পুরা চ্যাপ্টারে কোনটা থেকে কি আসছে, কোনটা থেকে কি বের হয়েছে সেটা একদম ড্রয়িং আকারে, একদম জ্যামিতিক্যালি ড্রয়িং আকারে দিয়ে দিয়েছি, যাতে আপনারা দেখলেই বুঝতে পারেন পরীক্ষার আগের দিন যে আসলে কোথা থেকে কি আসছে। যেমন প্রকৃত কোষ থেকে আসছে আদি কোষ আর জনন কোষ, এবং এই আদি কোষের বৈশিষ্ট্য কি, দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। জনন কোষ কি করে, জীবের প্রজননে অংশ নেয়। আপনি আসলে এটা দেখলেই বুঝতে পারবেন। এটা যেহেতু একটু ছোট ছোট লাগতেছে, আমি এখান থেকে পড়াচ্ছি না, বাট এই স্লাইডটা আপনাদের মাস্টার বুকেও পেয়ে যাবেন আপনারা, এবং আপনাদের অ্যাপের থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন চলেন আমরা পড়াশোনা শুরু করে ফেলি। ঠিক আছে, যে আসলে আমরা কিভাবে পড়াই, তারপর আমরা ক্লাসে এমসিকিউ প্র্যাকটিসও করব। ওকে, সো এখন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কোষীয় সংগঠন। এখন কোষীয় সংগঠন এই শব্দটার অর্থটি কি? এই শব্দটার অর্থ হচ্ছে কোষ কিভাবে গঠিত হয়। কোষীয় সংগঠন এই শব্দটার অর্থ কি, কোষ কিভাবে তৈরি হয় বা গঠিত হয়। ঠিক আছে, তাহলে কোষীয় সংগঠন শব্দের অর্থ কি, মানে একটা কোষ কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে বংশবৃদ্ধি করছে, শুধু তৈরি হচ্ছে না, কিভাবে বংশবৃদ্ধি করছে, তৈরি হচ্ছে, মানে আমরা বলতে পারি একদম বিস্তারিত কোষের সবকিছু আর কি।
কোষের সংগঠন বলতে কোষের ব্যাপারে যা যা জানা লাগবে, হ্যাঁ, যা যা আসলে আপনি জানতে পারবেন সবকিছুকে আসলে একসাথে কোষীয় সংগঠন বলা হচ্ছে, মানে কোষের গঠন নিয়ে আলোচনা করা হচ্ছে। বেসিক্যালি সংগঠন বলতে এখানে কোষের গঠন নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ঠিক আছে, ওকে। এখন জীবদেহের ছোট ছোট একক কোষের মাধ্যমে গঠিত। এই কোষগুলো একটির পর একটি সাজিয়ে জীবদেহের গঠন তৈরি হয়। জীবদেহের প্রতিটি কোষ গঠন ও কাজ প্রায় একই ধরনের এবং কোষগুলোই জীবের গঠনের একক, একে আমরা কোষ বলি। আচ্ছা, তো কোষ কি? কোষ হলো জীবদেহের বা জীবনের গঠনের একক। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোষগুলো আসলে কিসের গঠনের একক, আপনি বলবেন জীবনের, অথবা বলতে পারেন জীবদেহের, অথবা বলতে পারেন জীবদেহের, অথবা বলতে পারেন জীবদেহের একককে আসলে বলা হচ্ছে কোষ। জীবদেহের একককে কি বলা হয়? জীবদেহের একককে বলা হয় কোষ। ঠিক আছে, ওকে। সবাই দুষ্টুমি না করি, ঠিক আছে? দুষ্টুমি করলে কিন্তু ব্যান করে দেয়, ঠিক আছে? তো কেউ দুষ্টুমি না করি। আচ্ছা, তারপর আমরা যদি একটু পরের স্লাইডে যাই, ওকে। সো আমাদের ওই কোষ নিয়ে কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কোষ আসলে প্রথম কে দেখেছিল? কোষ প্রথম দেখেছিল হচ্ছে রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী, এবং উনি এটাকে কোষ বা সেল নামকরণ করছিল। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী। এবং উনি কি করছিল? উনি যে সিপি আছে না, বোতলের সিপি, এখন বোতলের সিপির মতো কিছু বক্স দেখতে পান যেগুলোকে তিনি কোষ নাম দেন। আচ্ছা, মধ্যে, হ্যাঁ, মতে না, মধ্যে। আচ্ছা, সেই রবার্ট কুকের গল্পটা আমি আপনাদেরকে বলি। এখানে পুরো গল্পটা আমাদের বই অনেক সময় দেয়া থাকে না, তো আমি আপনাদেরকে রবার্ট কুকের গল্পটা বলি। সেটা হচ্ছে না, আচ্ছা, ক্লাস 8-এ যারা পড়েন এটা কিন্তু তাদের ক্লাস না, এটা শুধুমাত্র ক্লাস 6-এর ক্লাস। ঠিক আছে, পোল পরে দিব, পোলও আছে। আগে আমরা একটু পড়াশোনা করি, তারপর আমরা পোল দিব, ঠিক আছে? আচ্ছা, সো রবার্ট কুক একদিন বসেছিলেন, সবাইকে একটা গল্প বলতেছি, সবাই গল্পটা শোনেন। রবার্ট কুক একদিন বসেছিলেন, তো উনার কাছে মানে উনি একটা জিনিস নিয়ে আসলে মানে গবেষণা করতেছিলেন, ঠিক আছে? তো তখন উনার কাছে একটা অনুবীক্ষণ যন্ত্র ছিল, যেটা দিয়ে আসলে একটু বড় দেখা যায় যে কোনো কিছু। অনুবীক্ষণ যন্ত্রের অর্থ হচ্ছে যে এটা দিয়ে কোনো কিছুকে একটু বড় দেখা যায়। সো উনি একদিন বসে আছে। সো উনি যেটা মৃত কোষ হচ্ছে যে কোষ জীবিত না, যেমন আপনি যদি একটা মুরগির কোষ চেনেন, দেখেন একটা জীবিত মুরগির কোষ, সেটা কি? খালি মাস্টার বুক কেনা যাবে না, মাস্টার বুক ফ্রি অফ কস্ট, অনলাইন ব্যাচে ভর্তি হইলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো উনি যেটা দেখলেন যে উনি বসেছে এবং উনার কাছে একটা অনুবীক্ষণ যন্ত্র ছিল। তো উনি একটু কিউরিসিটি বেশি উনার, ঠিক আছে? তো উনি কি করছে যে উনার কাছে কর্ক, এক ধরনের গাছ থেকে বোতলের মুখা বানানো হয়, ঠিক আছে? এক ধরনের গাছ থেকে বোতলের মুখ বানানো হতো। আগেকালে তো আসলে প্লাস্টিক ছিল না। এই যে বোতলের মুখার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে গাছ থেকে, ঠিক আছে? সেটা হচ্ছে গাছ থেকে বানানো। আচ্ছা, রিফাতকে আমরা ব্যান করে দিব। আমরা যদি দেখি যে রিফাত বাজে কথা বলছে, রিফাতকে আমরা ব্যান করে দিব, অসুবিধা নেই, ঠিক আছে? আপনারা কমেন্ট দেখার দরকার নেই, আপনারা আমার কথা শুনুন। আমাকে তো প্রতিদিন পাবেন না রে বাবা, ঠিক আছে? আচ্ছা, তো উনি দেখলো যে আচ্ছা, এই গাছের মুখের মধ্যে আসলে কি আছে, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না। তো উনি কি করছে? পাইন গাছ, হ্যাঁ, আচ্ছা, তো উনি কি করছে? ওই গাছের মুখটাকে নিচে একদম পাতলা করে কাটছে, যে এত বড় তো আসলে কিছুই দেখা যাবে না। কাটার পর উনি সেটাকে অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিছে। দেওয়ার পরে উনি যেটা দেখতে পাইছে সেটাকে হচ্ছে গিয়ে, উনি দেখতে পাইছে ওইটার মধ্যে এরকম দেখা যায়, এরকম প্রকোষ্ঠ প্রকোষ্ঠ।
উনি দেখতে পাচ্ছে এরকম প্রকোষ্ঠ প্রকোষ্ঠ, মানে এরকম ঘর ঘর ছক ছক এরকম কিছুকে উনি দেখতে পাইছে, ঠিক আছে। কারণ হচ্ছে উনার কাছে তো আসলে খুব বেশি বড় অনুবীক্ষণ যন্ত্র ছিল না, তখন তো আসলে অনেক আগের ব্যাপার স্যাপার, তাই না? অনেক আগের ব্যাপার স্যাপার, তো উনি আসলে বুঝতে পারতেছিল না যে জিনিসগুলো এরকম কেন বা এরকম আসলে দেখাচ্ছে কেন। এই জন্য উনার কাছে মনে হয়েছে এরকম হালকা হালকা এরকম দেখতে পাইছে, বাট ভালোভাবে আসলে দেখতে পাচ্ছিল না। কেন কি, উনার অণুবীক্ষণ যন্ত্র তো আসলে এত মানে ভালো না, এতটাও ভালোভাবে তখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় নাই। তো উনার কাছে এরকম মনে হচ্ছে ঝাপসা ঝাপসা এরকম বক্স বক্স দেখা যায় এটার মধ্যে। এখন বক্সের সাথে উনি মনে করছে কি এই জিনিসগুলো তো আসলে তখন সেলের মতো। কারণ অনেক আগে কি করা হইতো, যে বন্দীদেরকে এরকম একটা একটা করে সেলে রাখা হইতো জেলখানাতে। যাদেরকে রাখা হতো তাদেরকে ছোট ছোট খুপড়ি ঘরের মধ্যে রাখা হতো, এবং এগুলোর নাম ছিল সেল। ঠিক আছে, এগুলোর নাম ছিল সেল। তো উনার কাছে মনে হয়েছে আচ্ছা এইটার মধ্যেও না আমি ওই বন্দীদের রাখার সেলের মতো জিনিস দেখতে পাচ্ছি। এই কারণে উনি যেটা করছে সেটা হচ্ছে কি, এই যে কোষ ছিল, কোষকে উনি নাম দিয়ে দিচ্ছে সেল, এবং এইখান থেকে আসলে কোষের নাম হয়েছে সেল। ঠিক আছে, কোষের নাম কোষ, বাংলা, এটার ইংলিশ সেল। এই কারণেই যে রবার্ট হুক যখন প্রথম দেখছে, উনি যেহেতু ওনার অণুবীক্ষণ যন্ত্র ছোট মানে ছোট ছিল বা কম ক্ষমতা সম্পূর্ণ ছিল, এখন উনার পক্ষে আসলে পুরা কোষের সবকিছু দেখাটা সম্ভব হয় নাই। এই কারণে উনি যতটুকু দেখতে পাইছে ওনার কাছে মনে হয়েছে আরে এটা তো জেলখানার বন্দীদের সেলের মতো ছোট ছোট খুপড়ি ঘর, তাহলে আমি এটাকে নাম দেই সেল। এবং এইখান থেকে রবার্ট হুকের এই কনসেপ্টটা থেকে এটা নামকরণ করা হয়েছিল সেল। ঠিক আছে, উনি প্রথম এটা আবিষ্কার করেন। এটা আণুবীক্ষণ যন্ত্রের সাথে বোতলের ছিপির মুখে কিছু বক্স দেখতে পান, যেগুলাকে তিনি কোষ নাম দেন, আসলে সেল নাম দেন। এসব কোষ ছিল মৃত, তবে জীবিত কোষ আরো গুরুত্বপূর্ণ অংশ থাকে। মৃত কোষে আসলে কোনো ধরনের কাজ তো হয় না, তাই না? মানে একটা মৃত পাখি বা একটা মৃত গাছ, এটা ক্লাস 6 এর ক্লাস, ইয়েস। একটা মৃত গাছ কি পানি গ্রহণ করে? না। একটা মৃত গাছ কি ফুল দেয়? না। একটা মৃত গাছ কি অক্সিজেন দেয়? না। তার মানে ওর কোষে তো আর কোনো কাজ হয় না, তাই না? ওর কোষের মধ্যে কি কোনো কাজ হয়? না। কারণ ওর বডির মধ্যে যখন কোনো কাজ হচ্ছে না, ওর কোষের মধ্যেও কিন্তু আসলে কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না। হচ্ছে কি? 9 এর ক্লাস না, এটা ক্লাস 6 এর ক্লাস। আপনারা যখন ক্লাস বুক করবেন একটু দেখে বুক করবেন যে কোন ক্লাসের ক্লাস বুক করতেছেন, ঠিক আছে? সবগুলো ক্লাসের ক্লাস বুক করার অপশন থাকে। তো আপনি যখন বুক করবেন একটু দেখে বুক করবেন যে আপনি যে আসলে যেই ক্লাসে পড়েন সেই ক্লাসের পার্টিকুলার সেই ক্লাসের ক্লাস আপনি বুক করছেন কিনা, ঠিক আছে? আপনি যদি 9 এ পড়ে 6 এর ক্লাস বুক করে ফেলেন তখন তো আসলে আপনি 6 এর ক্লাসে চলে আসবেন, 9 এর ক্লাস না এসে। বুঝতে পেরেছি? নেক্সট সপ্তাহে বা আগামী সপ্তাহে যখন বুক করবেন তখন প্লিজ একটু দেখে বুক করবেন যে কোন ক্লাসের ক্লাস আপনি বুক করছেন। হয়তো 6 আর 9 দেখতে সিমিলার, উল্টালে একই হয়েছে, এই জন্য হয়তো ভুলটা হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো তখন কি করলো, উনি আসলে এটার নামকরণ দিল। গল্পটা কি মজার ছিল? মানে ধরেন উনার কাছে অণুবীক্ষণ যন্ত্র ছিল না ভালো, এই জন্য আসলে সেলের নাম সেল ছিল। গল্পটা আপনাদের কেমন লেগেছে? সেলের বাংলা নাম কে রাখছিল এটা না আসলে আমি জানি না, ঠিক আছে? সেলের বাংলা নাম আসলে কে কোষ রাখছে এটা আসলে আমি জানি না, এন্ড এটা আসলে কোনো বইও আমি দেখি নাই। তো এটা যারা হয়তো বাংলা করে কোনো কিছুকে তারাই রাখছে, এরকম স্পেসিফিক নাম হয়তো বা পাওয়া যায় না। তারপর আমি খুঁজে দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? রিফাতকে তো আমি দেখছি না, দেখলে ব্যান করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো যারা অন্য ক্লাসের আছেন তাদের যদি ক্লাস বুকিং বা অন্য কোনো সমস্যা হয়, আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে 16910, এটাতে কল দিলেই হবে। আমার পক্ষে তো ক্লাসের মধ্যে থেকে অন্য কোনো ভাবে হেল্প করা সম্ভব না, আপনারা একটু কষ্ট করে হেল্পলাইন নাম্বারটাতে কল দেন, অনেক ইজি হয়ে যাবে। ওকে, তাহলে চলেন আমরা এবার একটু দেখি কোষের প্রকারভেদ। কোষকে প্রধানত দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে? একটাকে বলা হয় আদি কোষ এবং আরেকটাকে বলা হয় প্রকৃত কোষ, ঠিক আছে? আচ্ছা, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল, হ্যাঁ, এটার উচ্চারণটা হবে ইউক্যারিওটিক আর এইটার উচ্চারণটা হবে প্রোক্যারিওটিক সেল। এখন প্রশ্ন হইল আদি কোষ কাকে বলা হয়? কোষের মধ্যে নিউক্লিয়াসের আবরণে আবদ্ধ থাকে না।
আচ্ছা, এরা নিউক্লিয়াসে কোনো আবরণে আবদ্ধ থাকে না। এর নিউক্লিয়াস একটি আবরণ দিয়ে ঘেরা থাকে, উদাহরণস্বরূপ প্রাণী এবং উদ্ভিদ। আচ্ছা, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। তো কোষের মধ্যে নিউক্লিয়াস নামক আর একটা পদার্থ থাকে বা আর একটা অংশ থাকে, আমরা এটাকে অঙ্গাণু বলি। আমরা এখন আপাতত সহজে বোঝার জন্য আরেকটা অংশ বলছি, বাট আমরা এটাকে আসলে অঙ্গাণু বলি। মানুষের শরীরের, আচ্ছা আপনারা সবাই বলেন তো হাতটা আসলে কি? আমার শরীরে একটা অঙ্গ না? তো কোষের মধ্যেও আবার কোষের এরকম অনেক কিছু আছে। আমাদের যেমন হাত আছে, পা আছে, মাথা আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, এগুলোকে আমরা অঙ্গ বলি। কোষেরও এরকম অনেক ধরনের অংশ আছে, সেটাকে আমরা অঙ্গাণু বলি। ঠিক আছে, আমাদের হাত পাকে আমরা কি বলতেছি? অঙ্গ বলতেছি। কোষেরও বিভিন্ন অংশ আছে, ওগুলাকে আমরা অঙ্গাণু বলতেছি, মানে ছোট অঙ্গ। অঙ্গাণু বলতে ছোট ছোট অঙ্গ আর কি। ঠিক আছে, পোল আমরা দিব, সমস্যা নেই। তো ছোট ছোট অঙ্গ, ঠিক আছে। এখন এর মধ্যে নিউক্লিয়াস নামক একটা অঙ্গাণু আছে। সেই নিউক্লিয়াস অঙ্গাণুটা আসলে আদিকোষ যারা থাকে তাদের কোনো আবরণে আবদ্ধ থাকে না বা সুসংগঠিত না। ঠিক আছে, সুসংগঠিত না মানে আপনি ভালোভাবে খুঁজে পাবেন না, তাদেরকে আসলে আদিকোষ বলে। এবং যারা আসলে ইউক্যারিওটিক, তাদের আসলে নিউক্লিয়াসটা একটা আবরণ দিয়ে ঘেরা থাকে বা সুসংগঠিত থাকে। সুসংগঠিত থাকে, ঠিক আছে। এখন প্রশ্ন হইল, এই নিউক্লিয়াস থাকা এবং না থাকার উপরে কেন আসলে আমরা আদি কোষ আর প্রকৃত কোষ বলছি? এটা কি আসলে অরিজিনাল কোষ না? প্রকৃত কোষ কি? এটা কি আসল কোষ? এরকম কিছু না। আপনি যদি খেয়াল করে দেখেন, ব্যাকটেরিয়া একটা নিম্ন শ্রেণীর প্রাণী না? যাদেরকে আসলে ঠিকঠাক মতো দেখাও যায় না। অন্যদিকে প্রাণী এবং উদ্ভিদ, বিভিন্ন ধরনের প্রাণী, ধরেন আমি, আপনি, হাঁস, মুরগি, গরু, ছাগল, আমাদের সবার কোষে আসলে প্রকৃত কোষ। কারণ হচ্ছে আমাদের কোষের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, তারা অনেক ধরনের কাজ করে, এই জন্য আমরা তাদেরকে প্রকৃত কোষ বলছি বা রিয়েল কোষ বলছি। অন্যদিকে আমরা এই যে ব্যাকটেরিয়া আছে না, যারা একটু ছোট ছোট প্রাণী, যাদেরকে খালি চোখে দেখা যায় না, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এরকম অনেক কিছু আছে, এদেরকে আসলে আমরা নিম্ন শ্রেণীর প্রাণী বলতেছি। কারণ এদের আসলে শরীরটাও ঠিকঠাক মতো নাই আর কি। হ্যাঁ, খালি চোখে দেখাই তো যাচ্ছে না, আপনার তো আর হাত পা নাই। আপনি কি কোনোদিন শুনছেন যে আচ্ছা ব্যাকটেরিয়ার মাথা আছে? ব্যাকটেরিয়ার তো আসলে মাথা নাই, খালি চোখে দেখাই যায় না। ব্যাকটেরিয়া দেখতে এরকম হয়, এরকম গোল, এরকম এরকম হয়। অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এরকম, ও না আছে হাত, না আছে পা, না আছে মুখ, না বলতে পারে কথা। ঠিক না? যদি ধরেন ব্যাকটেরিয়া কথা বলতে পারতো, তাহলে দেখা যেত যে কয়দিন পর পর ইউটিউবে হয়তো গান বের হইতো, যে ব্যাকটেরিয়াদের গান বা এই টাইপের ব্যাপার আর কি। মানে ব্যাকটেরিয়া তো আসলে কথা বলতে পারে না, বা ওদের আসলে ফাংশন করার ক্যাপাবিলিটি নাই। এই জন্য ওদের কোষও আসলে ঠিকঠাক মতো ফাংশন করে না, মানে ওদের মতো করে ফাংশন করে। এই আমাদের প্রাণীদের কোষের মতো আসলে এত জটিল না। এই কারণে আসলে আমরা ওদেরকে বলছি আদি কোষ, মানে পুরাতন যুগের কোষ, আপগ্রেডেড না আর কি। ঠিক আছে, যেমন ওই নোকিয়া ফোনের মতো। নোকিয়া ফোন দিয়ে তার ভিডিও কল করা যায় না, যায় না। তো ওদের কোষ দিয়ে আসলে অনেক কিছু করা যায় না, যেটা আসলে আমাদের যে উন্নত কোষ বা ইউক্যারিওটিক কোষ দিয়ে আসলে করা যায়। ক্লিয়ার সবাই? কেন আমরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ বলছি? জুনায়েদ সিদ্দিক, বুঝতে পেরেছেন? ওকে, 42 মিনিট হয়ে গেছে। না 42 মিনিট না, 28 মিনিট হয়েছে। আপনারা টের পাইছেন যে আপনি আধা ঘন্টা ধরে পড়তেছেন? মনে হয়েছে? আপনারা যে 28 মিনিট ধরে পড়তেছেন, একবারের জন্য মনে হয়েছে বোরিং লাগছে? নাকি মনে হয়েছে স্যার 28 ঘন্টা ধরে পড়তেছি, মানে 28 মিনিট ধরে পড়তেছি, অনেক বোর লাগছে, আর সবকিছু আপনাদের মজা লাগছে? কোনটা? হ্যাঁ, আচ্ছা।
বুঝতে পারছেন? আমি বুঝতে পারিনি, আমার তো মজাই লাগতেছিল আপনাদের সাথে গল্প করতে। আচ্ছা, তো চলেন আমরা আসলে অনলাইন ব্যাচে গল্পে গল্পে সবকিছু শিখে যাব, কোনো অসুবিধা নেই। পড়াশোনা নিয়ে এত টেনশন করার দরকার নেই। এখন এই প্রকৃত কোষ আবার দুই রকম, ঠিক আছে? প্রকৃত কোষ কি? এই প্রকৃত কোষ আবার দুই ধরনের হয়ে থাকে, বুঝছেন? প্রকৃত কোষ দুই ধরনের, একটা হচ্ছে দেহ কোষ, আর একটা হচ্ছে জনন কোষ। আমি আপনাদেরকে একটু পরে একটা মজার জিনিস বলবো, আমি জানি না আপনারা এটা জানেন কিনা, জানলে আপনারা আই থিঙ্ক একটু অবাক হবেন। আচ্ছা, সো দেহ কোষ হচ্ছে যেগুলা দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে, যেগুলো, যে সমস্ত কোষ দেহের গঠন এবং বৃদ্ধিতে আসলে অংশগ্রহণ করে। অন্যদিকে জনন কোষ কি? জনন কোষ হচ্ছে যেগুলো প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো যে কোনো প্রাণীর শরীরে মোটামুটি দুই ধরনের কোষ থাকে, ঠিক আছে? মোটামুটি দুই ধরনের কোষ থাকে। আচ্ছা, আপনাদের কোনো প্রিয় শিক্ষক আছেন? টেনমির স্কুলের কোনো প্রিয় শিক্ষক আছে আপনাদের, যার ক্লাস আপনাদের ভালো লাগে? কেউ কি আমার বন্ধু হবে প্লিজ? আমরা তো ক্লাস করতে আসছি বাবা, বন্ধু বানাইতে না। বন্ধুর জন্য স্কুল আছে, খেলার মাঠ আছে, সেখানে আমরা বন্ধু বানাবো, ঠিক আছে? অনলাইনে এইভাবে বন্ধু খুঁজলে ঝামেলা আছে। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প বলবো নি পরে। বন্ধু খোঁজা নিয়ে কি একটা বিপত্তি হয়েছিল আমার একটা শিক্ষার্থীর সাথে, আমি এটা বলবানি। অরিজিৎ, ঠিক আছে? আচ্ছা, ওকে, ডিফারেন্ট রাইট? আচ্ছা, কাইফ ভাই, ওকে। সো ধরেন এটা যদি আমাদের কাইফ ভাইয়া হয়, ঠিক আছে? আর আমাদের এই কাইফ ভাইয়ার, ধরেন একটা সময় সে ছোট ছিল না? কাইফ ভাই তো একটা সময় আপনাদের মতো ছিল। তো আমরা বললাম যে কাইফ ভাই একটা সময় আপনাদের মতো ছোট ছিল, তো আমরা বললাম কুটি। কুটি মানে কি? ছোট। আমাদের আঞ্চলিক ভাষায় কুটি মানে ছোট, কুটি কাইফ। তো এখন এই যে কাইফ ভাই, কুটি কাইফ থেকে এখন বেশ বড় একটা কাইফ ভাই হয়েছে, এটা কিভাবে হয়েছে বলেন তো? এটা কিভাবে হয়েছে? দেহকোষের মাধ্যমে। তার দেহকোষ বিভাজিত হয়েছে, সেখান থেকে আসলে কি হয়েছে, সে আসলে ছোট থেকে বড় হয়েছে, ঠিক আছে? দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করছে। তাহলে এই ছোট কাইফ ভায়া থেকে বা কুটি কাইফ ভায়া থেকে যে বড় কাইফ ভায়া হইলো, এটার পিছনে কারণ হচ্ছে এই দেহকোষের বিভাজন বা দেহকোষ আসলে বড় হওয়া। অন্যদিকে আমরা যদি বলি যে আমাদের কাইফ ভাই যখন আরো বড় হয়ে গেল, তখন তার একটা, ধরেন, ছেলে মেয়ে হইলো, আমরা তাকে নাম দিলাম ফুটি। আমরা তার নাম দিলাম ফুটি, ঠিক আছে? এখন এই যে কাইফ ভাইয়ার, ধরেন বাপের পদবি পাইছে কাইফ, তাহলে এটা হচ্ছে পুটি কাইফ। এটা হচ্ছে কাইফ ভাই, বড় কাইফ যখন ছিল। আর এটা হচ্ছে কুটি কাইফ। সেটা হচ্ছে কাইফ ভাইয়ের জীবন চক্র, ঠিক আছে? আচ্ছা, তো এই যে কুটি কাইফ মানে ছোট কাইফ থেকে কাইফ ভাই হইলো, তখন লাগলো কি আমাদের দেহকোষের বিভাজন, ঠিক আছে? আর যখন কাইফ ভাইয়ার একটা মেয়ে হলো, তার নাম দিলাম ধরেন আমরা পুটি, তখন তার কি হলো, জনন কোষের প্রয়োজন হলো, জনন কোষ বিভাজনের প্রয়োজন হয়। কোষ বিভাজন নিয়ে আমরা ক্লাস 7 আরো ভালোভাবে পড়বো, বাট তখন আসলে জনন কোষের বিভাজন আসলে লাগলো, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে কোনো মানুষের বা যে কোনো প্রাণীরই আসলে জীবন চক্র। সে আসলে ছোট থেকে যখন বড় হচ্ছে, তখন তার দেহ কোষের বিভাজনের অনেক প্রয়োজন হচ্ছে, দেহ কোষ অনেক বেশি বিভাজিত হচ্ছে, এবং সে যখন বংশবৃদ্ধি করে, তখন আসলে তার জনন কোষ এর বিভাজন প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে? তখন আসলে জনন কোষের বিভাজন প্রয়োজন হয়ে থাকে। জনন কোষগুলোর কাজ হচ্ছে জনন কার্যে অংশগ্রহণ করা, দেহ কোষগুলোর কাজ হচ্ছে দেহের গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করা, ঠিক আছে? দেহের গঠন এবং বৃদ্ধিতে আসলে সাহায্য করা। এবার আমরা আপনাদেরকে একটা ছোট্ট 2 মিনিটের একটা গল্প বলবো, তারপর হচ্ছে আমরা এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? আমরা 2 মিনিটের একটা গল্প বলবো, গল্প বলার পর আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব। আপনারা যারা অনলাইন ব্যাচে এসে বা এই ক্লাসরুম গুলোতে বন্ধু খুঁজেন, তাদের জন্য একটা
অ্যালার্মিং ঘটনা আর কি। সেটা হচ্ছে আমি একদিন, আমাদের অফিস হচ্ছে মহাখালীতে, একদিন মহাখালী থেকে আসতেছি, ঠিক আছে? তখন হঠাৎ করে দেখি পিছন থেকে একজন আমাকে ডাকতেছে, বলে যে স্যার স্যার, জাকি ভাই জাকি ভাই। আমি তো পিছন ফিরে তাকাইছি, পিছন ফিরে তাকায় আমি তো কাউকে চিনতেছি না। পরে দেখলাম একটা ছেলে আছে, সে বাদাম বিক্রি করছে, ঠিক আছে? এবং আমাকে বলছে যে জাকি ভাই, আমি হচ্ছে আপনার স্টুডেন্ট ছিলাম এইচএসসি 26 ব্যাচের, আপনি আমাকে চিনেন? আমি বললাম যে আমি তোমাকে চিনি। বললো যে হ্যাঁ ভাই চিনি। চিনেন? আমি বললাম যে কিভাবে চিনি? যে বললো যে ভাই, আমি আপনার ব্যাচে পড়তাম ঠিকই, ক্লাসে আসতাম ঠিকই, বাট ক্লাসে এসে আমি ক্লাস করতাম না, আমি শুধু বন্ধু খুঁজতাম, ঠিক আছে? আচ্ছা, আমি কি করতাম? আমি আসলে ক্লাসে শুধু বন্ধু খুঁজতাম, এবং আমি ওইখান থেকে একটা বন্ধু খুঁজেও পেয়েছিলাম, ঠিক আছে? বন্ধুর নাম ছিল জরিনা। বন্ধুর নাম ছিল কি? জরিনা। পরবর্তীতে যখন আসলে তার সাথে আমার বন্ধুত্ব হলো, অনেক পরে 2 বছর আসলে আমি জরিনার সাথে কথাবার্তাই বলেছি, পড়াশোনা আর করি নাই। আমি বললাম যে হ্যাঁ, আমি তো চিনতে পেরেছি যে ক্লাসে দুজন খুব বিরক্ত করতো, ব্যান করে দিতাম, তারপরেও কথা বলতো রেগুলার। বলে যে জি ভাই, আসলে আমি তো এইচএসসি ব্যাচের ছিলাম, আমি আসলে ক্লাসে এই যে জরিনার সাথে শুধু কথা বলতাম, পড়াশোনা আর করতাম না। পরে আমি এইচএসসি পরীক্ষার পর জানতে পারি আসলে জরিনা, আসলে জরিনা ছিল না, সে ছিল জাফর। সে নাম চেঞ্জ করে জরিনা করে ক্লাস করতো। তখন তো ভাই আমার মাথা গেছে খারাপ হয়ে, আমি তো আর পরীক্ষা টরীক্ষা কোথাও দিতে পারি নাই। আমি এইচএসসি পরীক্ষা পরে এখন কি করব, কোথাও ভার্সিটিতে পরীক্ষা দিতে পারলাম না। এখন আমি বসে বসে বাদাম বিক্রি করতেছি। তাই আপনারা যারা অনলাইন ব্যাচের ক্লাসে এসে বন্ধু খুঁজেন, তাদের পরিণতি কিন্তু জীবনে কোনো এক সময় এমন হইতে পারে, ঠিক আছে? এই যে রাফসান যে ধরেন দুষ্টুমি করছে, আপনি কি জানেন যে ও রাফসান নাকি রাফা নাকি রাবেয়া? আমরা কেউ জানি? আমরা তো কেউ জানি না। এই কারণে জরিনা যদি জাফর হয়ে যায়, রাফসানও কি রাবেয়া হয়ে যেতে পারে। কে যে কি হবে এটা আমরা জানি না। এজন্য অনলাইনে এসে বন্ধুত্ব করার কোনো দরকার নেই, ঠিক আছে? এই জন্য অনলাইনে এসে বন্ধুত্ব করার কোনো দরকার নেই। আমি ক্লাসে পড়াবো, আপনারা ক্লাসে পড়বেন, ঠিক আছে? তারপর বন্ধুত্ব যদি করতেই হয় কারো সাথে, আপনি খেলার মাঠে খেলতে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, আপনার তো বন্ধুর অভাব হওয়া উচিত না। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি স্কুলে বন্ধু না করতে পারেন, আপনি যদি খেলার মাঠে বন্ধু না করতে পারেন, আপনি যদি আপনার কাজিনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করতে পারেন, অনলাইন ব্যাচে মানুষের নামও দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো, নাম যে আসলে ঠিক তাও জানা যাচ্ছে না, কারো ছবিও দেখা যাচ্ছে না, ভেরিফিকেশনের কোনো ওয়ে না, এইখানে এসে আপনি বন্ধু পাবেন না ভাই, ঠিক আছে? যদি কিছু পান তাহলে পাবেন এই জরিনার নামে জারিফ, আর হচ্ছে গিয়ে রাফসানের নামে রাবেয়া, ঠিক আছে? এই কারণে অনলাইনে বন্ধুত্ব করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এইবার চলেন আমরা, তো এইভাবে আসলে আমাদের অনলাইন ব্যাচে প্রতিটা জিনিস নোট করা, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেশি মজার ব্যাপার। সেটা হচ্ছে আমরা তো আহ মাঝখান এই মাস্টার বুক থেকে পড়াই, আবার আমরা রেগুলার বুক থেকেও পড়াই, ঠিক আছে? সো আমরা অনলাইন ব্যাচে যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের মাস্টার বুক গুলার লেখা এগুলাই। So আপনারা দেখেন সুন্দর মতো সবকিছু একদম নোট করা আছে, ঠিক আছে? সুন্দর মতো সবকিছু একদম নোট করা আছে, যে কোষ ঝিল্লি কাকে বলে, সাইটোপ্লাজম কাকে বলে, নিউক্লিয়াস কাকে বলে, একটা কোষের যত ধরনের অঙ্গাণু আছে, সুন্দর করে, এত সুন্দর করে আসলে বইয়ে লেখা নাই, বইয়ে আসলে একটু গল্প আকারে লেখা আছে। আমরা যেটা করেছি, আপনাদের জন্য একদম ছোট ছোট করে সুন্দর করে লিখে রেখেছি, যে আসলে নোট যেভাবে করে একটা স্টুডেন্ট, ধরেন ব্যাপারটা এরকম যে আপনার ক্লাসের ফার্স্ট বয়ের নোট আপনি পেয়ে যাবেন যদি আসলে আপনি মাস্টার বুকটা পান, ঠিক আছে? আপনি আপনার ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল যেই হোক না কেন, তার নোট পেয়ে যাবেন যদি আসলে আপনি মাস্টার বুকটা পান। মাস্টার বুকটাকে আসলে আমরা ঠিক এইভাবে এমন সুন্দর করে করে সাজিয়েছি, ঠিক আছে? যেমন কোষের ভূমিকা দেখেন, সুন্দর মতো করে করে লেখা আছে, দেহের গঠনে কিসের ভূমিকা, খাদ্য উৎপাদনে কি ভূমিকা, শক্তি উৎপাদনে কি ভূমিকা, পানি ও খাদ্য সঞ্চয়ে কি ভূমিকা, রস নিষ্কাশনে কি ভূমিকা। তো আপনি যখন মাস্টার বুক থেকে এগুলো এইভাবে পড়বেন, তখন কিন্তু আসলে খুব ইজিলি আপনার কাছে একটা চিত্র চলে আসবে যে কোনটা থেকে আসলে কি কি আসতেছে, ঠিক আছে? এবং মাস্টার বুকে কিন্তু কোনো দাম নাই, ফ্রি অফ কস্ট, এবং আপনি চাইলেও কিনতে পারবেন না। পৃথিবীতে খুব কম জিনিস আছে চাইলে কিনা যায় না, যেমন মাস্টার বুক, ঠিক আছে? আপনি চাইলে শুধু শুধু মাস্টার বুক কিনতে পারবেন না। অনলাইন ব্যাচ কিনলে মাস্টার বুক ইজ টোটালি ফ্রি, আপনার বাসায় ডেলিভারি হয়ে যাবে, কোনো ডেলিভারি চার্জ নাই। সো যাদের 16910, আপনারা যারা চান যে মাস্টার বুক আপনারা
পড়তে চান, তো জাস্ট এই নাম্বারে একটা কল দিন, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এইবার আসলে আপনাদের ক্লাসে আপনাদের মূল যে আকর্ষণ, আপনারা পোল 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 চান, সেই পোল অংশটা চলে আসছে। আমরা এখন পোল দিব নেক্সট 15-20 মিনিট, দেখি আপনারা নিজেরা অলরেডি কেমন কেমন পারেন আর কি। ঠিক আছে, আচ্ছা। আসলে আমরা কিন্তু অনলাইন ব্যাচে এক্সামে আরো কঠিন কঠিন এমসিকিউ দিই, আমরা একটু সহজ সহজ এমসিকিউ আনছি আজকে আপনাদের জন্য, যাতে আপনারা আজকে পারেন। ঠিক আছে, দেখি নেক্সট ক্লাসে তাহলে একদম অনলাইন ব্যাচের কয়েকটা কঠিন এমসিকিউ নিয়ে চলে আসবো, কি বলেন আপনারা? ওকে, সো প্রথম এমসিকিউ, কোষ কি? জীবের গঠনের একক, জীবের খাদ্য একক, জীবের শক্তি একক, জীবের বিভাজন একক। ঠিক আছে, আচ্ছা। আমি পোল দিচ্ছি, আপনাদের কাছে একটা অপশন আসবে যেখানে আসলে আপনারা সিলেক্ট করতে পারবেন যা আপনারা কোন অপশনটা চুজ করতে চান। এখানে এ বি সি ডি এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন যেটা আপনার কাছে মনে হচ্ছে সঠিক সেটাকে আপনি চুজ করবেন। ঠিক আছে, যেটা আপনার কাছে সঠিক মনে হচ্ছে সেটা আপনি চুজ করবেন। ওকে, কেউ ক্লাস ডিসকাশনে অ্যান্সার বলবেন না, তাহলে কিন্তু আপনার বন্ধুরা পেরে যাবে অ্যান্সার। ঠিক আছে, আপনি যদি ক্লাস ডিসকাশনে অ্যান্সার বলেন তাহলে কিন্তু আপনার বন্ধুরা অ্যান্সার পেরে যাবে। ঠিক আছে, যাদেরকে আপনি চিনেনও না, তো দরকার নাই। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছেন যে কোষ কি? জীবের গঠন একক, তাই না? কোষ হচ্ছে জীবের গঠন একক। ঠিক আছে, সবাই তাহলে সেকেন্ড কুইজের জন্য রেডি হয়ে যান। সেকেন্ড কুইজ, কে প্রথম কোষ আবিষ্কার করেন? সেকেন্ড কুইজ, আমরা বলছি না আজকে ক্লাসে, দেখছেন আমরা যতটুকু পড়ি ওইখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, মাত্র অল্প একটু পড়ছি, তারপরে কিন্তু এখান থেকে দেখেন কোশ্চেন পেয়ে গেছি আমরা। ওকে, সো প্রথম আসলে কোষ আবিষ্কার করেন লুই পাস্তুর, রবার্ট হুক, চার্লস ডারউইন, আলেকজান্ডার ফ্লেমিং। কে প্রথম কোষ আবিষ্কার করেন? লুই পাস্তুর, রবার্ট হুক, চার্লস ডারউইন, আলেকজান্ডার ফ্লেমিং। ওকে, সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিয়েছেন যে রবার্ট হুক। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোষের প্রধান উপাদান কোনটা? প্লাটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ প্রাচীর। দেখি আপনাদের কেমন পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, এইবার এইটা তো আমাদের আজকের ক্লাসের বাইরে নাকি, দেখি আপনারা। ওকে, সো 3 নাম্বার পোল আপনাদের সবার কাছে চলে যাচ্ছে, আপনারা সবাই অ্যান্সার করে ফেলেন।
সঠিক অ্যান্সার হবে সি, নিউক্লিয়াস। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে সি, নিউক্লিয়াস, কোষের প্রধান উপাদান। আচ্ছা, নিউক্লিয়াস। ঠিক আছে, তারপরে বলেছে কোষ প্রাচীর কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ব্যাকটেরিয়া কোষ, সমস্ত কোষে আসলে কোষ প্রাচীর দেখা যায় কিনা। এটা কিন্তু মানে আপনারা যেটা ভাবছেন এটা সেটা হবে না। হ্যাঁ, এটা একটু মানে সমস্ত কোষে হবে না এটা। তো দেখি আপনারা কেমন পারেন এটা। 4 নাম্বার এমসিকিউ, কোন কোষে আসলে কোষ প্রাচীর দেখা যায়? উদ্ভিদ কোষ এ, প্রাণী কোষ বি, ব্যাকটেরিয়া কোষ সি, সব কোষ ডি। ওকে, এটা আসলে অনেকেই ভুল করতেছেন। ঠিক আছে, চলেন এটা একটু আপনাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে কোষে দুই ধরনের পর্দা থাকে, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদে থাকে, এই জন্য উদ্ভিদ অনেক শক্ত। উদ্ভিদ অনেক শক্ত, সরি রশ্মিকার হবে না, উদ্ভিদ বানান রশ্মিকার। আর প্রাণী কোষে, প্রাণী অনেক নরম নরম না বলেন তো? যে কোনো প্রাণী তো সফট, তাই না? সেটা আমি মানুষ হই বা একটা বিড়াল হোক বা একটা গরু হোক, যেটা হোক সফট না একটু? গাছ অনেক হার্ড না, কারণ ওর আসলে কি আছে, একটা কোষ প্রাচীর আছে। ওর প্রতিটা কোষে আসলে আলাদা করে একটা করে প্রাচীর আছে যেটা বেশ শক্ত। বুঝতে পেরেছেন? আচ্ছা, কোষ ঝিল্লি উদ্ভিদ কোষেও থাকে, তাহলে উদ্ভিদ কোষে কি থাকে? এর দুইটাই থাকে। ঠিক আছে, আর প্রাণী কোষে শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র কোষ ঝিল্লি থাকে। ঠিক আছে, আচ্ছা। মানে আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষে ডবল লেয়ার থাকতেছে। তারপর প্লাটোপ্লাজমের তিনটা প্রধান অংশ কোনগুলা? ঠিক আছে, প্লাটোপ্লাজমের তিনটা প্রধান অংশ কোনগুলো? স্যার মেক মি অ্যান মডারেটর, কোথায় মডারেটর বানাবো ভাইয়া? সুরাই আপু কেন টেনশন করতেছেন? ওকে, তো আমরা কি অ্যান্সার বলে দিব না? অবশ্যই। মাশাআল্লাহ, সবাই এটার ভুল অ্যান্সার দিয়েছেন। এ হবে না, অপশন হবে বি। প্লাটোপ্লাজমে কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, প্লাটোপ্লাজমে আসলে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের ভিতরের অংশটাই হচ্ছে প্লাটোপ্লাজম। প্লাটোপ্লাজমে কোষ প্রাচীর থাকে না। সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, প্লাটোপ্লাজমে আসলে কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের ভিতরের অংশটাই হচ্ছে প্লাটোপ্লাজম। ঠিক আছে, কোষ প্রাচীরের কি ভিতরের অংশটাই হচ্ছে প্লাটোপ্লাজম। প্লাটোপ্লাজমের ভিতরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস। তাহলে কোষ প্রাচীর ছিল না, এই জন্য সবাই এ অ্যান্সার দিয়েছেন, ম্যাক্সিমাম মানুষজন, এন্ড ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপর
6 নাম্বার, কোষ ঝিল্লির কাজ কি? কোষের ভিতরের ও বাইরের তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা, কোষের শক্তি উৎপাদন করা, কোষের আকার নির্ধারণ করা, কোষের বিভাজন নিয়ন্ত্রণ করা। কোষ ঝিল্লির কাজ কি? ঠিক আছে, অর্থাৎ এই কাজগুলোর মধ্যে কোন কাজটা কোষ ঝিল্লি করে? 6 নাম্বার এমসিকিউ। কোষ ঝিল্লির কাজ কি? কোষের ভেতরের ও বাইরে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা, কোষের শক্তি উৎপাদন করা, কোষের আকার নির্ধারণ করা, কোষের বিভাজন নিয়ন্ত্রণ করা। ওকে, সো এটার অ্যান্সার হবে কোষের ভেতরের ও বাইরে তরল পদার্থ চলাচলকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, তারপর মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন করা, কোষের আকার নির্ধারণ করা, কোষের গঠন নিয়ন্ত্রণ করা, কোষের বিভাজন নিয়ন্ত্রণ করা। সো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের একটা অঙ্গাণু, বুঝছেন? মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের একটা অঙ্গাণু, যে কোষের আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। মাইটোকন্ড্রিয়া না থাকলে কোষ মারাই যেত, বুঝছেন? মাইটোকন্ড্রিয়া না থাকলে কোষ মারাই যেত। ওকে, তো চলেন দেখি আমরা শুরু করি। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন করা, কোষের আকার নির্ণয় করা, কোষের গঠন নিয়ন্ত্রণ করা, কোষের বিভাজনকে নিয়ন্ত্রণ করা। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন করা, কোষের আকার নির্ধারণ করা, কোষের গঠন নিয়ন্ত্রণ করা, কোষের বিভাজন নিয়ন্ত্রণ করা। রিদা, বললাম না যে ক্লাসে বন্ধু নিলে কি বিপদে পড়বেন। আচ্ছা, তারপর তাহলে এটা অ্যান্সার হবে শক্তি উৎপাদন করা। এটা মোটামুটি সবাই পারছেন, যাক ভালো লাগছে। আচ্ছা, তারপর 8 নাম্বার, নিউক্লিয়াসের মধ্যে কোনটি পাওয়া যায় না? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, প্লাস্টিড। ঠিক আছে, 8 নাম্বার এমসিকিউ, যে নিউক্লিয়াসের মধ্যে আসলে কোনটি পাওয়া যায় না। আমরা পোল দিয়ে দিয়েছি, তো আশা করছি আপনারা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। নিউক্লিয়াসের মধ্যে কোনটি পাওয়া যায় না? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, প্লাস্টিড। ঠিক আছে, এটা মোটামুটি কয়েকজন পারছেন। পাওয়া যায় না ভাইয়া, পাওয়া যায় হচ্ছে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওমেমব্রেন, আর পাওয়া যায় না হচ্ছে প্লাস্টিড। ঠিক আছে, আচ্ছা, কোষ গহ্বর কি? কোষের শক্তি উৎপাদন কেন্দ্র, কোষের প্রধান পর্দা,
কোষের মধ্যের ফাঁকা স্থান, কোষের শক্তি সঞ্চয় স্থান। কোষ গহ্বর কি? 9 নাম্বার এমসিকিউ, যে কোষ গহ্বর কি? কোষের মধ্যে ওকে, সো অ্যান্সার ইজ সি না, যে কোষের মধ্যে ফাঁকা স্থান। আচ্ছা, তারপর 10 নাম্বার, কোন কোষে কোষ গহ্বর, আচ্ছা 10 নাম্বার, কোন কোষে কোষ গহ্বর থাকে না? ঠিক আছে, একটা পার্টিকুলার কোষে আসলে কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া কোষ, সব কোষে আসলে কোষ গহ্বর থাকে না। সব কোষ তো ডেফিনেটলি অ্যান্সার হবে না, হয় হবে উদ্ভিদ, হয় প্রাণী, না হলে আসলে ব্যাকটেরিয়া, তাই না? আচ্ছা, সেটা হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া কোষ। কোন কোষে কোষ গহ্বর থাকে না? প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া কোষ, সমস্ত ধরনের কোষে। ঠিক আছে, এটা কি কোষ হবে? এটা হবে প্রাণী কোষ। ঠিক আছে, কোন কোষে কোষ গহ্বর থাকে না? এটা হবে ভাইয়া প্রাণী কোষ। প্রাণী কোষ, বুঝতে পেরেছেন? উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, কারণ কি জানেন? কারণ হচ্ছে প্রাণী কোষে তো এই বাইরের আবরণটা থাকে না, কোষ প্রাচীর থাকে না, এই জন্য ওর ফাঁকা জায়গাও থাকে না। বাট উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, এবং কোষ প্রাচীরের ভিতরে আসলে অনেক ফাঁকা জায়গা থাকে, বুঝতে পারছেন? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরের ভিতরে আসলে অনেক ফাঁকা জায়গা থাকে। সো 10টা এমসিকিউ আমরা সলভ করে ফেললাম, আরো অনেক এমসিকিউ আছে, আপনারা আসলে দেখতে পারবেন ক্লাসে। তো আজকে ক্লাস আপনাদের কেমন লাগছে? আমাদের 1 ঘন্টা সময় ছিল, আর 1 মিনিট সময় আছে। কেমন লাগলো সবার আপনাদের ক্লাস? আর পোল লাগতো না, পারতেছি না। ইনশাল্লাহ অনলাইন ব্যাচে যখন পড়াশোনা করবেন রেগুলার, পারবেন। ঠিক আছে, আমরা প্রত্যেকটা টপিক একদম ধরে 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 পড়াবো আপনাদেরকে। ঠিক আছে, কোনো টেনশন করার কারণ নেই। আমরা প্রতিটা টপিক একদম ধরে ধরে আপনাদেরকে পড়াবো, তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, র্যাঙ্ক নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অনলাইন ব্যাচে প্রতিদিন আপনি এরকম করে 30টা সুযোগ পাবেন র্যাঙ্ক তৈরি করার, তো টেনশন করার কোনো দরকার নেই। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। আশা করছি অনলাইন ব্যাচে। আপনাদের যদি নেক্সট কি বলে, আপনাদের যদি অনলাইন ব্যাচে আগামী সপ্তাহ থেকে, মানে এই সপ্তাহ থেকে রবিবার থেকে ক্লাস করতে চান, আপনারা জাস্ট আজকে সন্ধ্যার মধ্যে 16910 এই
নাম্বারে কল দিয়ে বললেই হবে যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই, ইনশাল্লাহ আপনাকে ভর্তি করিয়ে দিবে। ঠিক আছে? ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার আপনার সাথে দেখা হবে আমার হয়তোবা অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।